ডিয়ার অ্যাসপিরেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টার্গেট কম্পিটিটিভে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমরা মধ্য ভারতের ইতিহাস সম্পর্কে আলোচনা করব এবং মধ্য ভারতের ইতিহাসে যে দিল্লির সুলতানি সাম্রাজ্য সেটা সম্পর্কে আমরা পড়ব। দেখো, দিল্লির সুলতানি সাম্রাজ্য একটা দীর্ঘ সময়ের সাম্রাজ্য ছিল। প্রায় 1206 থেকে শুরু হবে, 1206 থেকে শুরু এবং শেষ হয়েছিল কত না হচ্ছে 1526। ঠিক আছে, এই যে একটা দীর্ঘ সময় প্রায় 320 বছর ধরে রাজত্ব করেছিল, 5টা বংশ রাজত্ব করেছিল। এই 5টা বংশ আমরা পড়ব। এই 5টা সাম্রাজ্যে কে কোন বংশ কতদিন রাজত্ব করেছিল, সেই বংশে কে কে রাজা ছিল, তাদের কি কি কাজ বা তাদের স্থাপত্য শিল্পকলা, এই সম্পর্কে কিন্তু আমরা আলোচনা করব। দেখো, দিল্লি সুলতানি সাম্রাজ্য কেন প্রতিষ্ঠিত হয়েছিল তার যদি আমরা প্রেক্ষাপটে একটুকু ইতিহাস পড়ি, তাহলে আমরা কি দেখতে পাই বলো দেখিনি। দেখতে পাই যে দ্বাদশ শতাব্দীতে, একবারে দ্বাদশ শতাব্দীর শেষ ভাগে মানে একবারে শেষ দিকে, উত্তর ভারতের রাজনৈতিক অবস্থা কিন্তু মোটেও ভালো ছিল না। কী হয়েছিল? রাজনৈতিক অবস্থা অত্যন্ত দুর্বল এবং বিশৃঙ্খলা হয়ে পড়েছিল। আমরা যদি দেখি তাহলে কি হবে না যে হর্ষবর্ধনের মৃত্যুর পর উত্তর ভারতে কিন্তু সেরকম কোনো শক্তিশালী শাসন কিন্তু গড়ে ওঠেনি। হ্যাঁ, এরপর কী হয়েছিল যে রাজপুত শাসকরা ছোট ছোট রাজ্যে বিভক্ত হয়ে নিজেদের মধ্যে একটা সংঘর্ষে কিন্তু লিপ্ত হয়েছিল, আমরা দেখেছি। তার ফলে কী হয়েছিল না, তাদের এই যে সংঘর্ষে লিপ্ত থাকার ফলে নিজেদের মধ্যে একটা রাজনৈতিক অনৈক্যের সৃষ্টি হয়। ঠিক আছে, এর ফলে কি হয়? এর ফলে যে বিদেশি আক্রমণকারীদের জন্য এটা একটা মানে অনুকূল পরিবেশের সৃষ্টি হয়ে যায়। তারা অনায়াসে না এটাকে আক্রমণ করতে সুবিধা পায়। ওকে, এর এর জন্য আমরা দেখেছি যে মোহাম্মদ ঘুরি ভারত আক্রমণ করেছে এবং তিনি এই ভারতের উপরে স্থায়ী যে শাসন প্রতিষ্ঠার উদ্যোগে একাধিকবার কী করেছে, অভিযান চালিয়েছে, তাই তো। তার ফলে আমরা দেখেছি 1191 তরাইনের প্রথম যুদ্ধ পৃথ্বীরাজ চৌহানের সঙ্গে হয়েছিল মোহাম্মদ ঘুরির। যদিও তিনি পরাজিত হয়েছিলেন, মোহাম্মদ ঘুরি এবং পৃথ্বীরাজ চৌহান জয়লাভ করেছিলেন। ঠিক তার পরের বছরেই আমরা দেখি 1192 খ্রিস্টাব্দে কিন্তু তরাইনের আবার দ্বিতীয় যুদ্ধ হয় এবং এই দ্বিতীয় যুদ্ধেতে কিন্তু মোহাম্মদ ঘুরি কী হয় নাচে জয়ী লাভ করে। ঠিক আছে, এর ফলে কি হয়? এর ফলে দেখো, উত্তর ভারতের যে রাজনৈতিক ক্ষমতা, ঠিক আছে, সেটা কি রাজপুতদের যে হাত থেকে সেটা কার হাতে চলে যায় না, সম্পূর্ণ সেটা মুসলিমদের হাতে কিন্তু চলে যায়। ঠিক আছে, এর ফলে আমরা দিল্লির যে সুলতানি সাম্রাজ্য সেখানে আমরা প্রতিষ্ঠা আমরা দেখতে পাচ্ছি। মোহাম্মদ ঘুরির যে সেনাপতি, তাই তো, এবং সেনাপতির আগে সে একজন কৃতদাস ছিল। ঠিক আছে, সেই কৃতদাস কে ছিলেন না, কুতুবুদ্দিন আইবক। সেই কুতুবুদ্দিন আইবকের হাত ধরে কিন্তু এই দিল্লি সাম্রাজ্যের কিন্তু প্রতিষ্ঠাতা হয়েছিল। ওকে, তাহলে আমরা বলতে পারি যে দিল্লির সাম্রাজ্যের যে সুলতানি সাম্রাজ্য সেটার প্রতিষ্ঠাতা হচ্ছে কে না, কুতুবুদ্দিন আইবক। ঠিক আছে, এই কুতুবুদ্দিন আইবকেই প্রতিষ্ঠা করবে কি, দাস বংশ বা মামেলুক বংশ। ঠিক আছে, তো আমরা আজকে দাস বংশের সম্পর্কে আমরা পড়ব। ঠিক আছে, আশা করি তোমাদের এই যতটুকু পড়ালাম ততটুকু গল্প হিসাবে শুনতে খুব ভালো লাগবে। চলো আমরা আবার গল্পর হিসাবে কিন্তু আমরা ক্লাসটা স্টার্ট করি। ঠিক আছে, তো দেখো, আমরা এখানে বলবো যে দাস বংশ বা মামেলুক বংশ। ঠিক আছে, দাস বংশ কেন বললাম বলো দেখিনি। আমি একটু আগেই বললাম যে মোহাম্মদ ঘুরির একজন কৃতদাস ছিলেন, সেটাকে না, সেটা হচ্ছে কুতুবুদ্দিন আইবক, এবং তিনি তার দক্ষতার সাহায্যে কী করেছিলেন না, মোহাম্মদ তিনি সেনাপতি পদটা পেয়েছিলেন এবং সেখান থেকেই তিনি তার জার্নি স্টার্ট করেছিলেন এখানে। ওকে, এবং এই যে তিনি কি ছিলেন, মামেলুক। মামেলুক মানে কি? মামেলুক কেন নাম দেওয়া হয়েছে? মামেলুক মানে হচ্ছে কৃতদাস। ঠিক আছে, অর্থাৎ মোহাম্মদ ঘুরির কে ছিলেন না, কৃতদাস ছিলেন কুতুবুদ্দিন আইবক। ওকে, এর জন্যেই এই বংশের নাম হয় কিন্তু দাস বংশ বা মামেলুক বংশ। এবং এই দাস বংশ রাজত্ব করেছিল 1206 থেকে 1290 পর্যন্ত। ক্লিয়ার? তো চলো আমরা এরপরে দেখি দাস বংশের যে প্রতিষ্ঠাতা কুতুবুদ্দিন আইবকের সম্পর্কে আমরা স্টার্ট করি। এরপর দেখো, কুতুবুদ্দিন আইবকের সম্পর্কে আমরা কিছু তথ্য জানি। তাহলে আমি আগে বললাম যে কি না, কুতুবুদ্দিন আইবক ছিলেন বলো দেখিনি একজন তুর্কি। ঠিক আছে, তুর্কি বংশভূত ছিলেন। কারণ তুমি যখন দিল্লি সাম্রাজ্য পড়ছো সেখানে তুমি 5টা সাম্রাজ্যের কথা আমরা বা 5টা বংশের কথা আমরা জানতে পারি। সেই 5টা বংশ হচ্ছে দাস বংশ, তারপরে বললাম যে খলজি বংশ, তারপর হচ্ছে তুঘলক বংশ, সৈয়দ বংশ এবং হচ্ছে লোধি বংশ। শুধুমাত্র লোধি বংশই ছিল কিন্তু আফগান
জাতি, বাকি সবাই কি ছিল? তুর্কি জাতি। তাহলে কুতুবউদ্দিন আইবক কি ছিলেন? একজন তুর্কি জাতি কিন্তু ছিলেন। তাহলে কি ইনি জাতিতে ছিলেন একজন তুর্কি বংশোদ্ভূত। তাহলে বললাম যে কুতুবউদ্দিন আইবক তো খুব কম বয়সেই বা শৈশবকালেই তিনি বিক্রি হয়ে গেছিলেন মোহাম্মদ ঘুরির কাছে। এই মোহাম্মদ ঘুরির অধীনেই তিনি ছিলেন এবং তিনি এই কুতুবউদ্দিন আইবক নিজের মেধাবী, নিজের সাহসী বা বিশ্বস্তর যে জায়গাটা নিজে তৈরি করেছিলেন এবং করেই পরে তিনি কি না ধীরে, ধীরে সেনাপতি এবং প্রশাসনের একটা গুরুত্বপূর্ণ যে দায়িত্ব সেটা তিনি পালন করেছিলেন। হ্যাঁ? তাহলে আমরা দেখতে পাচ্ছি যখন মোহাম্মদ ঘুরি পুরো ভারত অভিযানে ব্যস্ত, তখন কুতুবউদ্দিন আইবককে যে উত্তর ভারতের অংশটার দায়িত্ব কিন্তু দিয়েছিল এবং উত্তর ভারতের অংশের দায়িত্বের জন্য আমরা তরাইনের যুদ্ধ দেখেছি, ২য় যুদ্ধ। সেখানে মুসলিম সাম্রাজ্য বা মুসলিম শাসন কিন্তু সেখানে দৃঢ় হয়েছিল রাজপুতরা হেরে। এরপরেও কি না তোমার এদিকে আজমের, ঠিক আছে? কনৌজ এগুলো জয় করেছিল। এরপরে ১২০৬ খ্রিস্টাব্দে কি করছে? না মোহাম্মদ ঘুরির যখন মৃত্যু হচ্ছে, তখন কুতুবউদ্দিন আইবক তারপরেই কি হচ্ছে? না দাস বংশ স্থাপন করছে এবং এই যে দাস বংশ প্রতিষ্ঠা করে একটা মানে এই সময় থেকে ভারতের স্বাধীন যে মুসলিম শাসনের একটা সূচনা তিনি কিন্তু এই ১২০৬ থেকে তিনি করলেন। ওকে? তাহলে এরপরে আমরা তার সম্পর্কে কিছু জিনিস আমরা দেখি। দেখো, ১ম এ আমরা দেখছি কুতুবউদ্দিন আইবকের যে শাসনকালটা সেটা আমরা কত দেখছি? না ১২০৬ থেকে ১২১০ অর্থাৎ মাত্র ৪ বছর তিনি কিন্তু রাজত্ব করেছিলেন। এই ৪ বছরেই কিন্তু তিনি এ মে মে তার যে রাজ্য, ঠিক আছে? বা তিনি যে শাসনকালের ৪ বছরে তিনি যে প্রশাসনের যে একটা কাঠামোর ভিত কিন্তু তিনি শক্ত করে দিয়েছিলেন। ওকে? তিনি সেনাবাহিনীও গঠন করেছিলেন, বহু বিদ্রোহ দমন করেছিলেন এবং আমরা দেখব যে তার যুগে যে স্থাপত্যর যে অবদান সেগুলো কিন্তু আমরা এখানে দেখব। তাহলে দেখো, ১ম এই তোমাকে দিয়েছি যে কুতুবউদ্দিন আইবক। তাই আইবক শব্দের অর্থ কি? তাহলে আইবক শব্দের অর্থ ১ম এ দেখে রেখো, চাঁদের মতো সুন্দর। তাকেই আইবক বলা হয়। ক্লিয়ার? এরপরে দেখো, বললাম মোহাম্মদ ঘুরির অন্যতম ক্রীতদাসের সেনাপতি ছিলেন। এটা আমরা অলরেডি জানলাম বারবার ধরে। ১২০৮ সালে দাসত্ব থেকে মুক্তি পেয়ে সুলতান উপাধি গ্রহণ করে। এইটুকু মনে রাখবে যে সুলতানি উপাধি কিন্তু গ্রহণ করছে কে? ১২০৮ খ্রিস্টাব্দে যখনই কিন্তু দাসত্ব থেকে মুক্তি পাচ্ছে এবং তিনি নিজেকে সুলতান হিসাবে কিন্তু কি করছে? না বর্ণনা দিচ্ছে। এরপর লেখো তাকে লাখ বক্স বলা হয়। ঠিক আছে? এটা লাক্স বক্স বা লক্ষ্যদাতা বলা হয়। কেন বলা দেখিনি? দানশীলের জন্য। এটা দানশীল, ঠিক আছে? এটা দানশীলের জন্য, মানে তিনি দান করতে ভালোবাসতেন বলে, ঠিক আছে? দানশীলতার জন্য তাকে কিন্তু লাক্স বক্স কিন্তু বলা হয়। ওকে? এরপর আমরা আসবো যে তুমি দিল্লির যে ১ম মসজিদ, ঠিক আছে? দিল্লিতে করেছিল ভারতের ১ম মসজিদ, সেই মসজিদটার নাম হচ্ছে কি? না কুয়াতুল ইসলাম, ঠিক আছে? পরীক্ষায় কোয়েশ্চেন পড়েছে কুয়াতুল ইসলাম মসজিদ কে নির্মাণ করেন? না দেখো, এটা একটা জৈন মন্দির, মানে ঐতিহাসিকদের মতে এটা একটা জৈন মন্দির ছিল এবং সেই জৈন মন্দিরটাকে ভেঙে পড়ে তিনি কি করলেন? দিল্লিতে ভারতের ১ম যে মসজিদ, সেই মসজিদের নাম হচ্ছে কুয়াতুল ইসলাম কিন্তু তিনি নির্মাণ কাজ করলেন আরকি, ঠিক আছে? এরপরে তিনি শুরু করলেন কি? না রাজস্থানের যে আজমের আছে সেখানে তৈরি করলেন আড়াই দিন কা ঝোপড়া। অর্থাৎ আড়াই দিন কা ঝোপড়া কেন নাম হয়েছে বলো দেখিনি আড়াই দিন কা ঝোপড়া? কারণ হচ্ছে মাত্র আড়াই দিনেই নির্মাণ হয়ে গেছিল, ঠিক আছে? এই মসজিদটা, এবং এটাও শোনা যায় নাকি যে এটা একটা বৌদ্ধ মঠ ছিল, সেটাকে ভেঙে আড়াই দিন কা ঝোপড়া তিনি নির্মাণ করেছিলেন। ক্লিয়ার? বোঝা গেছে? এর সময় যে এই কুতুবউদ্দিন আইবকের সময় কি হয়েছিল দেখো, যে সুফি সন্ত, ঠিক আছে? সুফি সন্ত কুতুবউদ্দিন বখতিয়ার কাকির উদ্দেশ্যে, ঠিক আছে? তার স্মৃতির উদ্দেশ্যে তিনি তৈরি করেছিলেন কুতুব মিনার, ঠিক আছে? কুতুব মিনার কোথায় তৈরি করেছিলেন? দিল্লিতে। তাহলে পরীক্ষায় কোশ্চেন পড়বে যে কুতুব মিনার কে তৈরি করেন? দিল্লিতে। কে না তৈরি করবে? কুতুবউদ্দিন আইবক। কিন্তু এখানে একটা কথা খেয়াল রাখবে, কুতুব মিনারের কাজ তিনি নির্মাণ শুরু করেছিলেন কিন্তু শেষ করতে পারেননি। হ্যাঁ? এবং এটা কি বলে দেখিনি যে তিনি ইসলামের যে বিজয়ী স্মরণ বা তুমি বলতে পারো যে দিল্লির যে মুসলিম যে শাসনের একটা কর্তৃত্ব প্রচেষ্টার জন্যই তিনি তৈরি করেছিলেন কে? এই কুতুব মিনার। এবং কুতুব মিনারের কাজ তিনি শেষ করতে পারেননি। তার আগেই তিনি কিন্তু আকস্মিকভাবে তার মৃত্যু হয়ে যায়। কিন্তু মনে রাখবে যে এই কাজটা শেষ করবে কে? এই কাজটা শেষ করবে কিন্তু ইলতুৎমিশ, ঠিক আছে? পরীক্ষায় কোশ্চেন পড়ে যে কুতুব মিনারের যে কাজ সেটা শেষ কে করেন? হচ্ছে ইলতুৎমিশ। ওকে? তাহলে এখানে হয়ে গেল। এবং দেখো জাস্ট ১২১০, ঠিক আছে? মানে তোমার ১২০৬ সিংহাসনে বসে ১২১০ খ্রিস্টাব্দে তিনি লাহোরে কি করছিল? না ঘোড়ার পিঠে চড়ে, ঠিক আছে? ঘোড়ার পিঠে চড়ে পোলো খেলার সময় বা যেটাকে আরেক নামে বলা হয় চৌগান খেলার সময় তিনি ঘোড়ার পিঠ থেকে তিনি পড়ে যান এবং কি দুর্ঘটনাজনিতভাবে বা আকস্মিকভাবে তার কিন্তু মৃত্যু হচ্ছে। তাহলে এই পয়েন্টটা তোমরা খেয়াল করবে যে ১২১০ খ্রিস্টাব্দে
লাহোরের চৌগান বা পোলো খেলতে গিয়ে তিনি ঘোড়ার পিঠ থেকে পড়ে যায় এবং অকস্মাৎ তার মৃত্যু হয়। তাহলে তোমাকে এখানে একটা পরীক্ষা কোশ্চেন দেবে যে কুতুবুদ্দিন আইবকের যে সমাধিস্থল সেটা কোথায় আছে? অ্যান্সার করবে কি? না হচ্ছে লাহোরে কিন্তু তার সমাধিস্থলটা কিন্তু আছে। তাহলে দেখো আমরা কুতুবুদ্দিন আইবক সম্পর্কে মাত্র ৪ বছরে যে এ তিনি যে রাজত্ব করেছিলেন, সেইটার থেকে আমরা কি দেখতে পাচ্ছি? না এই কুতুবুদ্দিন আইবকের থেকে আমরা দেখতে পাচ্ছি যে ভারতের ইতিহাসে একটা নতুন তোমার যুগের সূচনা হচ্ছে, তাই তো? এই সূচনায় এই যে ১২০৬ খ্রিস্টাব্দে দাস বংশের যে সূচনা দিল্লিতে করা হয়েছিল, সেটাই ৩২০ মানে প্রায় ১৫২৬ খ্রিস্টাব্দে পর্যন্ত মানে যাবে, ঠিক আছে? ১৫২৬ পর্যন্ত কিন্তু এটা একের পর এক বংশ কিন্তু এসে শাসন করবে, ঠিক আছে? তাহলে এ তাহলে এটা হচ্ছে কুতুবুদ্দিন আইবকের সম্পর্কে এটুকুই। এরপরে আমরা দেখব যে তার যে জামাতা, ঠিক আছে? তার নাম হচ্ছে কি? না ইলতুৎমিশ। সে সিংহাসনে যখন বসবে তার সম্পর্কে আমরা কিন্তু আলোচনা করব, ঠিক আছে? এটা হচ্ছে কুতুবুদ্দিন আইবক। চলো আমরা নেক্সট পার্টে দেখছি যে ইলতুৎমিশ। ওকে?